তিস্তা রক্ষায় ৫ জেলায় বিএনপির সমাবেশে লাখো মানুষের সমাগমের আশা। যোগ দিয়েছেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা। রমজানের মাস জুড়ে ঢাকা সহ ৬১টি জেলায় সস্তায় মিলবে ডিম, দুধ, মুরগি ও মাংস। সচিবালয়ে প্রাণী সম্পদ উপদেষ্টা। বোরো মৌসুমে সারের কৃত্রিম সংকটের অভিযোগ। বস্তা প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৫০০ টাকা। শরীয়তপুরে ২৪ তরুণকে পাচার মামলায় আসামি রাশেদ ৪ দিনের রিমান্ডে। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় তিতাসের অভিযান। প্রতি মাসে ৩ লাখ টাকার অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগ। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। তিস্তা রক্ষায় ৫ জেলার ১১টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এরই মধ্যে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে নির্ধারিত বিভিন্ন পয়েন্টে আসতে শুরু করেন দলটির নেতাকর্মী সহ স্থানীয়রা। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি। এতে ৩ লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। নীলফামারী ও লালমনিরহাটেও সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, শিক্ষকরাও আসছেন কর্মসূচিতে যোগ দিতে। স্থানীয়দের আশা, তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে এই গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন স্থানীয়রা। আগামীকাল ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা চাচ্ছি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে আমাদের উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটুক। ৫টা জেলার লোক সবাই একসাথে একত্রিত হয়েছি এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। সাথে আসি থাকবো যাতে আমাদের এই তিস্তা মেগা প্রকল্প কাজের বাস্তবায়ন হয়। এই কর্মসূচির বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নীলফামারী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, এর আগেও ২ বার আপনার সাথে কথা হয়েছে। এই মুহূর্তে একটু জানতে চাই যে বেলা বাড়ার সাথে সাথে, সময় গড়ানোর সাথে সাথে এই কর্মসূচিতে মানুষের উপস্থিতি আরো বাড়ছে কিনা, আর এই গণজমায়েত সফল করতে সেখানে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে? আমি এই মুহূর্তে এমন একটি স্থানে রয়েছি যেখানে নদীর এক প্রান্তে লালমনিরহাট জেলা এবং অপর প্রান্তে নীলফামারী জেলা, এবং জেলার দুটি পয়েন্টেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে এখানে লোক সমাগম অন্যান্য স্থানের থেকে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনি যেমনটা বললেন, এই কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন এসেছে, তেমনি এসেছে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনেরও নেতৃবৃন্দ। আমরা লক্ষ্য করছিলাম যে আলোচনা সভার পাশাপাশি এখানে এই যে তিস্তা নিয়ে সঙ্গীত এবং নাটিকাও উপস্থাপন করা হচ্ছে। তো সব মিলিয়ে আলোচনা সভা, বিভিন্ন রকমের গান, তিস্তা এবং এখানকার মানুষের জীবন জীবিকা, বিভিন্ন রকমের কার্যাবলী নিয়ে যেমন চলছে গান, তেমনি নাটিকা, এবং আলোচনার মধ্যে এই কথাগুলোই উঠে আসছে যে তিস্তা পাড়ের মানুষের যে সংগ্রামী জীবন এবং তাদের যে দাবি, তারা দীর্ঘদিন ধরে এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের বাস্তবায়ন চায় তারা আর এই তিস্তা নিয়ে ভোগান্তির শিকার হতে চায় না। আর তাই তো আজকের এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই এসেছে এবং তাদের সবাই একটাই স্লোগান, সবার মুখে মুখে এই কথাটাই শুধু ভেসে আসছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। সবাই যেন তিস্তাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। আর তাই তো আলোচনার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই ২ দিনের অবস্থান কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এই কর্মসূচিতে এসে অংশগ্রহণ করছে। এই যে ৪৮ ঘন্টার কর্মসূচি, এত মানুষের জমায়েত, সেক্ষেত্রে তাদের থাকা খাওয়া বা তাদের সার্বিক ব্যবস্থাপনায় কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আর এটি কি শুধুই বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগটা কিনা? আমরা কথা বলেছিলাম স্থানীয় নেতৃবৃন্দের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে
আমরা এখানে যে 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি রয়েছে এজন্য তাদের পর্যাপ্ত থাকার তাঁবু আমরা লক্ষ্য করেছি, তাঁবু তৈরি করা হয়েছে এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে। শুধুমাত্র যে রাজনৈতিক নেতৃবৃন্দ তা নয়, স্থানীয়রাও নিজস্ব উদ্যোগে এবং কর্মীরা, আশেপাশের মানুষরা সবাই আজকে যেন এখানে এক মহা মিলন মেলা এবং তারা একজন আরেকজনকে সহযোগিতা করার জন্য উৎফুল্ল হয়ে আছে। এমনকি আমরা যারা সংবাদকর্মীরা এসেছি, বিভিন্ন জনের পক্ষ থেকে আমাদেরকেও বলা হচ্ছে যে এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে রান্না বান্না হচ্ছে, আপনারা এই দিকে আসেন, এই দিকে আসেন। তো মানুষের মধ্যে যেন এক ধরনের ভালোবাসার ভ্রাতৃত্বর বন্ধন আমরা এখানে লক্ষ্য করছি। পাশাপাশি এখানে মেডিকেল টিমেরও ব্যবস্থা রয়েছে এবং আরো পাশাপাশি মানুষের যে পয়নিষ্কাশনের ব্যবস্থা, আবার মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, কোনো মানুষের যাতে এখানে কোনো রকমের সমস্যা না হয় এজন্য যেমন রয়েছে মেডিকেল টিম, তেমন এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত ওষুধ এবং চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। 2 দিন ব্যাপী এখানে অবস্থান করতে গিয়ে এখানে আগত মানুষদের যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয় এজন্য সব ধরনের ব্যবস্থাই এখানে পর্যাপ্ত নিশ্চিত করেছেন এখানকার বিএনপি নেতৃবৃন্দ, পাশাপাশি স্থানীয় জনতা। তো সবাই বলছেন যে আমরা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছি এই স্বপ্নের বাস্তবায়ন না করে বা স্বপ্নের বাস্তবায়ন না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। তাই তারা বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তার মাধ্যমে এবং আন্তর্জাতিক মহলেও দাবি জানাচ্ছে যে তিস্তা পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায়। এই ছিল আমার কাছে নীলফামারী তিস্তা রক্ষায় বিএনপির অবস্থান কর্মসূচির বিষয়ে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন নীলফামারী থেকে সহকর্মী আরফিনুল ইসলাম। তিস্তা প্রকল্প নিয়ে চীনের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ। পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান 2026 সাল পর্যন্ত বাড়ছে সমঝোতার মেয়াদ। এবছরই প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার তাগিদ দিয়েছে ঢাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন তিস্তা পারে যে প্রকল্পই হোক পানির ন্যায্য হিস্সা আদায়ে চাপে রাখতে হবে ভারতকে। 2020 সালে 8,500 কোটি টাকার তিস্তা প্রকল্পে আগ্রহ দেখায় চীন, কিন্তু 2024 সালে জাতীয় নির্বাচনের পর ভারত থেকে ফিরে চীনকে পিঠ দেখিয়ে দেয় শেখ হাসিনা সরকার। ফলে দূরত্ব বাড়ে ঢাকা বেইজিং এর মধ্যে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চীনের সঙ্গে ফের আলোচনা শুরু হয়েছে। পানি সম্পদ উপদেষ্টা জানান তিস্তা প্রকল্পটি 2 দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতার আওতায় রয়েছে। এটির মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের সাথে বাংলাদেশের একটা সমঝোতা সড়ক আছে, সেই সমঝোতা সড়কের সময় বাড়ানো হচ্ছে। তার অর্থ হচ্ছে চীনের সাথে যে সমঝোতাটা আমাদের আছে আমরা সেটাকে ভিত্তি ধরে এগোচ্ছি। 2 বছরের জন্য এক্সটেনশনে গেলেও পরিকল্পনাটা যেন এই বছরেই চূড়ান্ত হয়ে যায়। তিনি আরও জানান স্থানীয়দের মত নিয়ে চীনকে তিস্তা প্রকল্প প্রস্তুত করতে বলা হয়েছে। দূর করতে হবে আগের মহাপরিকল্পনার ঘাটতি। আগে যে মাস্টার প্ল্যানটা হয়েছে ওইটা আসলে চীন সরকার কর্তৃকই টেকসই বা ফিজিবল মনে করা হয়নি। এখন একটা পরিকল্পনা হবে, এইটার কারণে কিন্তু তিস্তা নদীতে অন্যান্য ইন্টারভেনশনগুলো সেরকমভাবে হচ্ছে না। ফলে ওইখানে যা কাজ করার কথা তা সরকারও করছে না, আর পরিকল্পনার জন্য অনেক কিছু ঝুলে আছে। এখন আমরা পাওয়ার চাই না, তাকে বলেছি যে আমরা 2টা সংযোজন চাই। ওই পরিকল্পনা যেখানে যেখানে ভুল ছিল সেটাও অ্যাড্রেস করতে হবে, একই সাথে জনমানুষের প্রত্যাশাকে প্রতিফলন করে প্রয়োজনে সেটাকে আবার পরিবর্তন করে দিতে হবে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনা কেন প্রয়োজন তা স্পষ্ট করতে বলেছেন বিশেষজ্ঞরা। বলছেন চাপে রাখতে হবে ভারতকেও। পানি বন্টনের চুক্তিটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার, এটা কারিগরি ব্যাপার না। কি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এইটা প্রকাশ না করা পর্যন্ত কি করা হচ্ছে স্বচ্ছতার অভাবে আমি মনে করি আমরা কনফিউজড। কি হচ্ছে, চীন করুক, আমেরিকা করুক, রাশিয়া করুক, ভারত করুক, কিন্তু কি করছে সেটা তোমাকে জানতে হবে। শুষ্ক মৌসুমে তিস্তার পানি বেশি প্রয়োজন। মহাপরিকল্পনা সেই ঘাটতি কতটুকু মেটাতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে এই বিশেষজ্ঞের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজান মাস জুড়ে ঢাকা সহ 61টি জেলা শহরে সুলভ মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, দুধ এবং গরু ও খাসির মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি জানান রমজানে ঢাকার 25টি স্থানে সুলভ মূল্যে প্রাণীজাত পণ্য বিক্রি হবে। প্রতিদিন 2000 কেজি ড্রেসড ব্রয়লার মাংস বিক্রি হবে 250 টাকা কেজিতে। 6000 লিটার পাস্তুরিত দুধ মিলবে প্রতি লিটার 80 টাকায়। 60,000 পিস ডিম বিক্রি হবে ডজন 114 টাকায়।
আর 2 থেকে 2,500 কেজি গরুর মাংস বিক্রি হবে 650 টাকায়। ঢাকা শহর বাদেও দেশজুড়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও জেলা প্রশাসনের সমন্বয়ে এই বিপণন কার্যক্রম চলবে। উপদেষ্টা আরও জানান, এবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত। এই 58 দিন সমুদ্রে ইলিশ ও অন্যান্য মাছের আহরণ নিষিদ্ধ থাকবে। এছাড়া প্রবাসীদের কথা বিবেচনায় সৌদি আরবে এবং সংযুক্ত আরব আমিরাতে মোট 11,000 টন ইলিশ রপ্তানি করা হবে বলেও জানান উপদেষ্টা। বোরো আবাদের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছেন কৃষকরা। চাহিদা বাড়ায় অবৈধভাবে সার মজুত করছে অসাধু চক্র। কৃষকদের অভিযোগ, নির্দিষ্ট স্থানে ডিলাররা সার বিক্রি না করে চড়া দামে অন্যত্র বিক্রি করছেন। সংকটের অজুহাতে বস্তা প্রতি দাম বাড়ানো হয়েছে 400 থেকে 500 টাকা। লক্ষ্মীপুরের 5 উপজেলায় বোরো মৌসুমের আবাদের জন্য সারের চাহিদা 35,860 মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় সারের সরবরাহ পর্যাপ্ত, কোনো ঘাটতির সুযোগ নেই। তবে কৃষকদের অভিযোগ, সংকট দেখিয়ে সারের দাম বস্তায় 400 টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন ডিলাররা। দোকান থেকে কিন্তু আমরা মার্কেটের থেকে 1550 টাকা, তারপর আমাদের খরচা সহকারে 1600-1700 টাকা পড়ে যায়। সারের যে দাম এবং কি কামলার যে দাম তাতে আমাদের ধানের সাথে কোনো প্রকারে পোষায় না। ব্যবসায়ীদের দাবি, পরিবহন সহ অন্যান্য খরচের কারণে বস্তা প্রতি 50 টাকা লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। আমরা সরকারি রেটের বাইরে যাইতে পারতেছি না, যেহেতু সার্ভিস মনিটরিং কমিটি অনেক জোরদার লক্ষ্মীপুর দেখতেছে, তো এতে যাই আমরা ক্ষতিগ্রস্ত, ডিলাররা খুবই ক্ষতিগ্রস্ত। সরকার ইউরিয়া, টিএসপি ও ডিএসএ প্রতি বস্তা 1350 টাকা, পটাশ প্রতি বস্তা 1000 টাকা, ডিএপি প্রতি বস্তা 1050 টাকা নির্ধারণ করে দিলেও এই দামে সার পাচ্ছেন না নাটোরের কৃষকরা। বস্তায় 400 থেকে 550 টাকা পর্যন্ত বেশি দাম গুনতে হচ্ছে তাদের। কৃষকরা ন্যায্য দামে সার কিনছে এবং সুষম মাত্রার সার ব্যবহার করছে জমিতে। সার নিয়ে যদি কোনো কারসাজি হয় বা কোনো আমরা লিখিত অভিযোগ পাবো, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যশোরে সারের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হলেও ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। টাকা বেশি দিলে আবার সার মিলতেছে, কেজিতে 5 টাকা, কোনোটায় 10 টাকা, এইভাবে যদি দিচ্ছি সেটা আবার সার পাচ্ছি। ঠাকুরগাঁও সদর উপজেলার 23টি পয়েন্টে 23 জন সার ডিলার থাকার কথা থাকলেও নিয়ম ভঙ্গ করে 27 জন নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও পৌরসভা এলাকাকে ডিলার শূন্য রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক কৃষক। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেহেরপুর ও নাটোর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নাটোরে, সেখান থেকে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, বলা হচ্ছে যে সরকার নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত দাম দিয়ে কৃষকদের সার কিনতে হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ বলছে যে কৃষকরা ন্যায্য দামেই সার পাচ্ছেন। এই যে পার্থক্যটা, আসলে ঝামেলা কোন জায়গায় বেশি এবং কেন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি? আসলে প্রতি বছরেই কিন্তু যে এই ভরা মৌসুমে কিন্তু আসলে সারের কিছুটা সংকট থাকে, তবে এই বছর কিন্তু আসলে কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটটা কিন্তু আসলে প্রকট আকার ধারণ করেছে। এখানকার যে কৃষকেরা আছে তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করে আসলে বলছেন যে তারা কোনোভাবেই কিন্তু আসলে ন্যায্য দামে এবং তাদের যে পরিমাণ প্রয়োজন সেই সমপরিমাণ সার কিন্তু তারা পাচ্ছেন না। এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আসলে কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম এবং সার্ভিস মনিটরিং কমিটির সদস্যদের সাথে কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা কিন্তু একটা কথা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে তাদের কাছে এই মুহূর্তে কিন্তু আসলে কোনো কৃষক লিখিত আকারে কোনো অভিযোগ দেয়নি যে তাদের কাছ থেকে সারের দামটা বেশি নেওয়া হচ্ছে বা তারা আসলে সার পাচ্ছে না। আসলে কৃষকেরা যখন সারটা নিতে যাচ্ছে তারা কিন্তু আসলে যে ডিলারের কাছে যেটুকু সারই পাক সেই সারটা কিন্তু আসলে অধিক দামে নেওয়া হচ্ছে এবং তারা যখন সেই সারের কেনার যে মেমোটা চাচ্ছে সেই মেমোটা কিন্তু আসলে সরকারি রেটেই তাদেরকে দিচ্ছে। আসলে সরকারি রেটে মেমো না দিলে তাদেরকে সার দেওয়া হচ্ছে না, এরকমভাবে আসলে তাদেরকে বাধ্য করা হচ্ছে সার কিনতে। যেহেতু সার কিনা এবং
কৃষকদের ব্যবহারে এই মুহূর্তে আসলে যে সারটা প্রয়োজন সবচেয়ে বেশি আসলে ইউরিয়া এবং পটাশ। আমি যদি দেখাই যে এইখানে কিন্তু আসলে এই বিলটাতে এখন পেঁয়াজ, ভুট্টা, ধান সহ যে ফসলগুলো রয়েছে এই ফসলগুলোতে কিন্তু আসলে এখন প্রচণ্ড পরিমাণে সারের চাহিদা রয়েছে। কৃষকরা আসলে এখন সার না পেলে আসলে ক্ষতির মুখে পড়বেন এরকমটা অভিযোগ কিন্তু আমাদের কাছে করছেন, কিন্তু আসলে তারা কিন্তু ডিলারদের কাছে গিয়ে কোনোভাবে সার পাচ্ছেন না। আমি আসলে এই বিষয় নিয়ে ডিলারের সাথেও কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাকে যেটা বলেছেন যে আসলে তাদের পর্যাপ্ত পরিমাণে সার কিন্তু রয়েছে, কোনো সারে তাদের এখন পর্যন্ত ঘাটতি নেই। কৃষকরা যে অভিযোগ করছে সেই অভিযোগটা আসলে সঠিক নয়। আমি সরজমিনে গিয়ে দেখেছি আসলে তারা কিন্তু আসলে ডিলাররা যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে কি কৃষকদের কথার সাথে যুক্তিসঙ্গত না, কারণ অনেক কৃষককেই দেখেছি আসলে খালি হাতে ফিরে যেতে। এর বাইরেও কিন্তু আসলে যে সারটুকু প্রয়োজন সেই সার না দিয়ে কিস্তিতে সার দেওয়া সহ বিভিন্ন প্যাকেজ আকারে সার নিতে বাধ্য করছেন এখানকার কৃষকরা। তবে এই বিষয়টা নিয়ে আসলে জেলা পরিষদ আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি মেহেরপুরের পরিস্থিতি কেমন, সেখান থেকে আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, নাটোরের খবর তো আপনি শুনছিলেন, মেহেরপুরে কি পরিস্থিতি? সেখানে সরকার নির্ধারিত দামের চাইতে কত টাকা বেশি দিয়ে কৃষকদের সার কিনতে হচ্ছে এবং বাজারে সরবরাহের কোনো ঘাটতি আছে কিনা? জি, কৃষি প্রধান মেহেরপুরে কিন্তু গত ৩ মাস ধরে কিন্তু সারের সংকট আছে এবং সবথেকে বেশি সংকট যেটা সার দেখা দিচ্ছে সেটি হলো ডিএপি অর্থাৎ বিএডিসি, যে ভর্তুকি যে সার দেওয়া হয় সেই সারটাই মূলত গত ৩ মাস ধরে কিন্তু মেহেরপুরে সংকট। অর্থাৎ ডিসিআইসি অনুমোদিত বা বিএডিসি যে ডিলার আছে তাদের মাধ্যমে যে সারগুলো মূলত বাফার গোডাউন থেকে এখানে আসে সেই সারগুলো বরাদ্দ থাকে প্রতি মাসের জন্য। তো সেই বরাদ্দ সার মূলত যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দের সার কিন্তু মেহেরপুর জেলার যে কৃষি ক্ষেত্রে সংকট হওয়ার কথা ছিল না, কিন্তু এর মধ্যে মাঝখানে বাগড়া দিয়েছে মূলত তামাক চাষি। অর্থাৎ এই বছর মেহেরপুরে প্রায় ২৫,০০০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, আর এই তামাক চাষের যে সার ডিএপি সারের যে প্রয়োজন সেটি কিন্তু পুরোটাই মিটিয়েছে এই ভর্তুকি সার থেকে। অর্থাৎ টোবাকো কোম্পানিগুলো অর্থাৎ তামাক কোম্পানিগুলো তাদের নিজেদের কার্ডধারী যে সব তামাক চাষি আছে তাদের মাধ্যমে মূলত সার সরবরাহ না করে নগদ টাকা দিয়েছে, যার ফলে সেই টাকা দিয়ে কৃষকরা সরকার ভর্তুকি যে সারগুলো দেওয়া আছে সেই সার কিন্তু সেই সব তামাক চাষি নিয়েছে এবং একটা জমিতে বা ১ বিঘা জমিতে অন্যান্য ফসল চাষ করতে যেখানে যে পরিমাণ সার লাগে ডিএপি সার, সেইখানে ১ বিঘা জমিতে তামাক চাষ করতে কয়েক গুণ বেশি লাগে ডিএপি সার। অর্থাৎ সেই ক্ষেত্রে তামাকের যে কৃষকদের যে চাহিদা সেটা কিন্তু অধিকাংশ অর্থাৎ কয়েক ভাগ শেষ করে দিয়েছে এই তামাক চাষিরা। অর্থাৎ যার ফলে যে বড় মৌসুম শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই যে ডিএপি সার সেটার সংকট দেখা দিচ্ছে। আর ডিলার যা মূলত যেভাবে সিন্ডিকেটটি হয় সেটি হলো যে বাপার গোদাম থেকে যে সরকারি যে নির্ধারিত মূল্যে সার পাওয়া যায় সেটি সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি করছে। তবে এরা কি করে পার্শ্ববর্তী যেসব লাইসেন্স বিহীন অনুমোদনবিহীন যে সার বা কীটনাশক বিক্রেতা আছে তাদের কাছে অর্ধেক সার এরা বিক্রি করে দেয় বেশি দামে। অর্থাৎ সেই যে ডিলারের কাছে যে সারটা কৃষক পাবে সেটা ডিলারের কাছে যখন থাকে না তখন কিন্তু ওই পাশের যে দোকান থাকে বা খুচরা ব্যবসায়ী থাকে তাদের কাছে গিয়ে মূলত কৃষকের সার কেনে। সেই ক্ষেত্রে ডিএপি সার এবার বিক্রি হয়েছে সরকারি রেট ১০৫০ টাকা থাকলেও কৃষকরা কিন্তু বাধ্য হয়ে সেটি কিনছে ১৫০০, ১৬০০ এবং ১৭০০, সর্বোচ্চ ১৮০০ টাকা দাম দিয়ে পর্যন্ত কিনেছে। তবে এই ব্যাপারে কৃষি বিভাগ বলছে যে সারের কোনো ঘাটতি নেই, কিন্তু তামাক কোম্পানিগুলো যেহেতু তাদের তামাক চাষিদের সার সরবরাহ করেন সেই ক্ষেত্রে তামাকের যে সারের যে ঘাটতি দেখা দিচ্ছে সেটি হয়তো আর কিছুদিন পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে। তবে কৃষকরা যে কথা বলছে বারবার এখন পর্যন্ত আসলে ডিএপি সারের বাজারে সংকট রয়েছে। এবং নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। শরীয়তপুরে ২৪ যুবক পাচার মামলার প্রধান আসামি রাশেদ খানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তন্ময় গাইন এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায় রাশেদ ও তার সহযোগীরা ১ বছর আগে শরীয়তপুর ও মাদারীপুর থেকে ২৪ যুবককে ইতালি নেয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। এরপর থেকে নিখোঁজ রয়েছেন যুবকরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ফারুক বাদী হয়ে রাশেদ সহ ৭ জনের বিরুদ্ধে মানব পাচারের একটি মামলা করেন। পরে গত শুক্রবার ঢাকার যাত্রাবাড়ি থেকে রাশেদকে আটকের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। আজ ৭ দিনের রিমান্ড চাইলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত। দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে এই আদেশ দেন বিচারক বেগম শারমিন নাহার। রবিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয় মোনালিসা ইসলামকে। পুলিশ জানায় মেহেরপুরে ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামিনের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসাবে তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। একই সাথে সন্ত্রাস বিরোধী আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালত এ সময় তাকে ৩ দিনের রিমান্ড এবং
অপর মামলায় গ্রেপ্তারের আদেশ দেয়। চট্টগ্রাম নগরীর হাজারীগলিতে যৌথ বাহিনীর কাজে বাধা দেয়া ও অ্যাসিড নিক্ষেপের মামলায় ডাক্তার কথক দাসের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর রাইহানুল ওয়াজেদ চৌধুরী জানান, হাজারীগলিতে ইসকনকে নিয়ে দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যৌথ বাহিনীর ওপর হামলার মামলায় কথক দাসের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 5 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কথক দাসকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরদিন সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় আনা হয় তাকে। গাজীপুর টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ওই এলাকায় এক্স এডিশন ওয়াশিং প্ল্যান্ট নামের একটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে অভিযানের খবরে পালিয়ে যায় কারখানা কর্তৃপক্ষ। তিতাস জানায়, কারখানাটি প্রতি মাসে প্রায় 3 লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছিল। অভিযানের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একটা অবৈধ ওয়াশিং কারখানার সন্ধান পেয়েছি। ওয়াশিং কারখানাটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আনুমানিক 3 লাখ টাকার গ্যাস তারা প্রতি মাসে চুরি করত। তো আমরা এটা সংযোগ বিচ্ছিন্ন করছি এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা জানান, শের-ই বাংলা মেডিকেলে শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজিতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা। এ সময় 2 দফা দাবি তুলে ধরে সব ডিপার্টমেন্টের শূন্য পদে নিয়োগের দাবি জানান তারা। চলতি মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। উপাচার্য বলেন, সাধারণ শিক্ষার্থীরা লেজুর বৃত্তির রাজনীতির পুনরাবৃত্তি ক্যাম্পাসে আর দেখতে চান না। ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী চাইলে রাকসু নির্বাচন অবশ্যই হবে বলেও জানান তিনি। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় দ্রুত রাকসু নির্বাচনের দাবি তোলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার, ঐকমত্য ও নির্বাচনী পরিবেশ সৃষ্টির ওপর জোর দেন তারা। We want to do it as soon as possible এবং সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। একটা রোডম্যাপ ইনশাআল্লাহ এই মাস পার হওয়ার আগেই তোমরা পেয়ে যাবে, যেখানে টাইম ফ্রেমগুলো দেয়া থাকবে। তোমরা সবাই আমাদেরকে হেল্প করছো সুন্দর পরিবেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সবার উপরে রাখছো। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি থেকে 30 জন পদত্যাগ করেছে। একই সঙ্গে ঘোষিত কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আলটিমেটাম দিয়েছে পদত্যাগকারীরা। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগ ও আলটিমেটামের বিষয় জানায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র কমিটির একাংশ। এ সময় তারা অভিযোগ করেন, যারা ছাত্র আন্দোলনে জীবন বাজি রেখে মাঠে ছিল তাদেরকে মূল্যায়ন না করে অন্যদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদি হাসান নীরব, মেহেদি হাসান হাসিব ও মতিউর আরিফ সহ অনেকে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম, উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। জেলার বাইরের একজন লোক এই কমিটির আহ্বায়ক হবে এবং ম্যাক্সিমাম হবে একটি সংগঠনের লোক।
তাহলে সেটা কিভাবে মেনে নেব? সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। সকালে নাজিরপুর মাটিভাঙ্গা সড়কের রুহিতলা বুনিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন। এছাড়া নাটোরের বড়াই গ্রামে ট্রাক, লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নাটোর পাবনা মহাসড়কের ধানাইদহ এলাকায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সকালে যশোর কালীগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এদিকে সকালে ফরিদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক তরুণ নিহত হয়েছেন। এ সময় ট্রেন থেকে পড়ে গিয়ে একজন গুরুতর আহত হন। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5টি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের কামারাখোলা এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে শ্রীনগরের কামারাখোল এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এ সময় কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এছাড়া এই দুর্ঘটনার 200 গজ দূরে আরও একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এতে দুমড়ে মুচড়ে যায় দুটি বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। এদিকে ফরিদপুরের ভাঙায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে উপজেলার চুমুরদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাওয়া এক্সপ্রেসওয়ে কামারখালী এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি টিম দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্য পরিচালনা করে প্রায় 15 জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন রাস্তা স্বাভাবিক আছে। বান্দরবানে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের বনরূপা পাড়া এলাকার ভাড়া বাসা থেকে রুম্পা দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীসহ 2 শিশু সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন রুম্পা সৌরভ দম্পতি। প্রতিদিনের মতো রবিবার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাস সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা দাস আলাদা রুমে ঘুমাতে যান। পরদিন সকালে স্বামী ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি রুম্পার। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। নিখোঁজের 5 দিন পর ঢাকার নবাবগঞ্জের ব্যবসায়ী বাপন বণিককে অসুস্থ অবস্থায় ওয়ারি থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার রাত 11টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে। পরে তাকে ভর্তি করা হয় আসগর আলী হাসপাতালে। এর আগে গত বুধবার নবাবগঞ্জ থেকে ব্যবসার মালামাল কিনতে বেরিয়ে নিখোঁজ হন বাপন বণিক। স্বজনরা জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল কিনতে মাঝির কান্দা থেকে নবকলি পরিবহনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন বাপন। এরপর থেকে বন্ধই আছে তার মোবাইল ফোনটি। এরপর খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরদিন নবাবগঞ্জ থানায় জিডি করা হয়। চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চালক পলাশ হালদার হত্যা মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম জানান, শনিবার সকালে পলাশ হালদারের মরদেহ উদ্ধারের পর সেদিন রাতেই সদর উপজেলার মহারাজপুর থেকে রকি ও জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অটোরিকশার খণ্ডাংশ উদ্ধার করা হয়। এ সময় ছিনতাই করা অটোরিকশার মালামাল কেনার দায়ে জুয়েল ও সানোয়ার নামে আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয়েছে অটোরিকশা বিক্রির 39,000 টাকাও। মামলা রুজুর 24 ঘন্টার মধ্যে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে জনি এবং রকি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী যে অটোরিকশা উদ্ধার করা হয়, অটোরিকশাটিকে বিভিন্ন অংশে বিভক্ত করে রাজশাহীর তানোর এবং নাকল বাজারে বিক্রি করা হয়।
অপারেশন ডেভিল হান্টে চট্টগ্রাম, নোয়াখালী ও লক্ষ্মীপুরে আরও 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নোয়াখালীতে 8 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ নিয়ে গত 8 দিনে জেলায় 80 জন গ্রেপ্তার হয়েছে। লক্ষ্মীপুরে গ্রেপ্তার হয়েছে 13 জন। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। যৌথ বাহিনীর অভিযানে চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছে 39 জন। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ীতে নির্মাণের পর থেকে কোনো কাজে আসছে না 2.5 কোটি টাকার ফুট ওভারব্রিজ। স্থানীয়দের অভিযোগ, যেখানে প্রয়োজন সেখানে না করে অন্য জায়গায় করা হয়েছে ব্রিজটি, যার ব্যবহার না থাকায় পরিণত হয়েছে বখাটেদের আড্ডাখানায়। রাজবাড়ী কুষ্টিয়া সড়কের আলাদিপুরে 2019-20 অর্থ বছরে নির্মাণ করা হয় এই ফুট ওভারব্রিজটি। নির্মাণে ব্যয় হয়েছে 2.5 কোটি টাকা। এই এলাকায় রয়েছে 2টি বিদ্যালয়, বাজার ও ইউনিয়ন পরিষদ ভবন। সড়কটিতে কোনো ডিভাইডার না থাকায় ফুট ওভারব্রিজ ব্যবহার করে না স্থানীয়রা। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ স্থানে ফুট ওভারের প্রয়োজন থাকলেও তা হয়নি। ফুট ওভারব্রিজটি এলাকার লোকজন এর গুরুত্ব বোঝেও না, এর কার্যকারিতাও সম্ভব না, এবং এই সরকারের প্রজেক্টটা ভুল কার্যক্রম, সঠিক জায়গায় দেওয়া হয়নি। ওভারব্রিজ এখানে আমার মনে হয় না প্রয়োজন পড়ে। কি কারণে, কারো দেশে সরকারের এত টাকা খরচ করে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের একটা ওভারব্রিজ করে অপচয় করা হয়েছে, সেটা আমি জানি না। ফুট ওভারব্রিজটির ব্যবহার না থাকায় রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার টানানোর স্থানে পরিণত হয়েছে। এছাড়া কোনো আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পরে বসে বখাটেদের আড্ডা। এখানে বেশিরভাগ সময়ই এটা যেটা হয়, একটা আড্ডাখানা তৈরি হয় এখানে, সেটা আমাদের এলাকার ছেলেপেলেই হোক বা বেশিরভাগই দেখা যায় বহিরাগত পোলাপান, যে ছেলে মেয়ে সবাই এখানে এসে আড্ডা দেয়। এই ব্রিজটার উপরে কিছু পোলাপান আছে, কিছু বখাটে পোলাপান আছে, এখানে আড্ডাবাজি দেয়, মাঝে মধ্যে ছিনতাইয়ের ঘটনাও ঘটে। অপ্রয়োজনীয় এই ফুটওভার নির্মাণ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। আমি আপনাদের কাছ থেকে বেশি শুনতেছি, শুনে আমি হচ্ছে আসারি বলে কথা বলি। আপনারা আমার থেকে বেশি জানেন। আমি আজ ম্যানেজার প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি এটা বক্তব্য দিব না। হ্যাঁ, সেটা আমরা জোর করব। আপনি এটা লিখে দেন। সরকারি টাকা লোপাটের জন্য এই অপ্রয়োজনীয় ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ সচেতন নাগরিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রামের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচারে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক আনোয়ার পাশা। দুপুরে চট্টগ্রামে পিটিআই মিলনায়তনে এসব কথা বলেন তিনি। বলেন, গ্রামের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহজে, কম খরচে ও ন্যায় বিচারের গ্রাম আদালতকে সক্রিয় করার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে আদালতগুলোকে অবশ্যই নিরপেক্ষভাবে বিচার করতে হবে। সভায় জানানো হয়, গত 11 মাসে চট্টগ্রামে 1405টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এতে ক্ষতিপূরণ আদায় হয়েছে 40,92,400 টাকা। তারই অংশ হিসাবে চট্টগ্রাম জেলায় বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত তারা যাতে ন্যায় বিচার প্রাপ্তিতে এই ছাতাটা দিয়ে যতদিন চলছে ততদিন। কুষ্টিয়ায় বিভিন্ন সময় উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকাল 10:30টায় জেলার মিরপুরস্থ 47 বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে সব মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানায়, গত 1 বছরে জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে আসা এসব মাদক আটক করা হয়। এসব মাদকের মধ্যে ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেন্সিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল আইস ম্যাথ, বিড়ি সহ নানা ধরনের মাদক। ধ্বংসকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় 74,31,00,000 টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে পরিমাণ মাদক ধরেছি সেটাই আমরা ধ্বংস করার একটা আনুষ্ঠানিকতার কার্যক্রম শুরু করেছি। এখানে সর্বমোট 74,31,00,000 টাকার মাদক আছে। এর মাঝে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিল প্রচুর পরিমাণে ছিল।
ঝিনাইদহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই আয়োজন করা হয়। সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি। এ সময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করা হয়। এদিকে শরীয়তপুরেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার গোমতী নদীতে প্রতি বছরের মতো এবারও পলো দিয়ে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। ফাল্গুনের শুরুতে উজানে পানি কমলে শৌখিন মাছ শিকারীরা পলো দিয়ে মাছ শিকার করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত গোমতী নদীর ভারত সীমান্তে 0 পয়েন্ট বিবির বাজার থেকে চাঁদপুর পর্যন্ত 5 কিলোমিটার এলাকায় চলে মাছ শিকার। পলো ও জাল দিয়ে রুই, মৃগেল, কাতল, বোয়াল, গজার সহ বিভিন্ন ধরনের মাছ শিকার করেন মৎস্য শিকারীরা। এছাড়া ছোট জালে ধরা পড়ে ট্যাংরা, বাইম, পুঁটি সহ নানা ছোট মাছও। কারো পলো কিংবা জালে বড় মাছ ধরা পড়লেই মুখরিত হয়ে ওঠে হই হই রবে। আমি আসলে মাছটা পাইছি, আমার তো খুব আনন্দিত। না পাইলেও অসুবিধা নাই, আইসি শখের মার। আজকে আইসি ট্যাংরা মাছ পাইছি, ব্যাং মাছ পাইছি, গজার পাইছি, আর সামনে দেখি কি পাই। 2, 4, 500, 600 লোক আসছি আজকে, আবার আগামী দিনও আসবো। আমরা এটা 6-7 দিন রমজানের আগ পর্যন্ত এটা ভাঙাবো আমরা। আর এরই সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।